নেশালো অবস্থায় সে মেয়েটির সাথে খারাপ সম্পর্ক করে ছেলেটি। মেয়েটি ব্যথায় কোঁকড়াচ্ছে, ছেলেটি পাশে বসে মিটিমিটি হাসছে আর সিগারেটে ফুঁক দিচ্ছে। মেয়েটি সব হারিয়ে খাটে গুটিসুটি মেরে বসে কান্না করছে, আর ছেলেটি মজা নিচ্ছে তা দেখে। ইভা কিছুক্ষণ আগেই ধর্ষণ হয় নিজের চাচাতো ভাই দ্বারা রাতের অন্ধকারে। 17 বছরের মেয়েটার মুখে ভাষা নেই, চোখে আলো নেই, তার বুক ওঠানামা করে না বললেই চলে, যেন নিঃশ্বাসগুলো ঘুমিয়ে পড়েছে যন্ত্রণার ভারে। চাচি আম্মু পাশে বসে আছেন, শাড়ির আঁচল দিয়ে মেয়েটার মুখ মোছেন, কপালে হাত রাখেন, আর কাপা গলায় বলে ওঠেন, মা কিছু বলিস না, শুধু চোখ বন্ধ করে থাক, আমি তোকে কিছুতেই ভেঙে পড়তে দেব না। চাচি আম্মুর গলা কাঁপে, কিন্তু মুখে দৃঢ়তা। সেই মেয়েটিকে কোলে তুলে মানুষ করেছেন তিনি, মায়ের জায়গাতেই ছিলেন এতদিন। আজ যেন নিজের মেয়েই পড়ে আছে ওর সামনে, নিঃসঙ্গ নিঃশব্দ অবিচারের ভারে বেঁকে যাওয়া শরীর নিয়ে। চাচা শারাফাত মির্জা ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। ভেতরে ঢোকার সাহস হয়নি এখনো, কিন্তু পা যেন জমে গেছে জায়গাতেই। ভেতরে মেয়েটা পড়ে আছে চোখ বন্ধ করে, নড়াচড়া নেই। চোখ মেললে কি বলবে, কি মুখ দেখাবে, কিছুই ভেবে পাচ্ছে না। জীবনে এমন অসহায় তিনি আগে কখনো হননি। এই মেয়েটা তো শুধু ভাইয়ের কন্যা নয়, তার নিজের মেয়ের মতো। ভাই বেঁচে থাকতে হাতে হাত দিয়ে বলেছিলেন ইভা যেন কখনো কষ্ট না পায়। ভাই, আমি তোমার মেয়েকে আগলে রাখবো নিজের সন্তানের মতো। সেই কথা বলেছিলেন বুক ঠুকে। এই ঘরে সে আসবে মাথা উঁচু করে, নিজের ঘরের মেয়ে হয়ে। আজ কি দিয়ে মুখ দেখাবেন, কার সামনে দাঁড়াবেন? অন্য কেউ এই ক্ষতি করলে হয়তো তিনি আকাশ ফুঁড়ে বিচার চাইতেন, কিন্তু অপরাধী তো তারই ছেলে, তার রক্ত, তার ঘরের মানুষ। শারাফাত মির্জা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কান পেতে রাখেন ভেতরের নিস্তব্ধতা শুনে। চাচি শামিমা মির্জা ভেতরে মেয়েটার মাথায় হাত রেখে বসে আছেন, চোখে জল নেই, মুখে যে দৃঢ়তা তা যেন পাহাড়ের মতো। তারা তো মেয়েটিকে মানুষ করেছেন নিজের হাতে, ফুলের মতো করে রেখেছিলেন। আজ সেই মেয়েই নিজের ছেলের হাতে। না, বাক্যটা মাথার ভেতরেও শেষ করতে পারেন না তিনি। এই মুহূর্তে যদি পৃথিবীর সমস্ত আলো নিভে যায়, তবুও তা অনেক কম যন্ত্রণা বয়ে আনবে তার বুকের ভেতর থেকে উঠে আসা দগদগে অনুশোচনার তুলনায়। ইভা পড়াশোনা শেষ করতে করতে রাত অনেক হয়ে যায়। উঠে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নেয়, একটা হাতা কাটা শর্ট টি শার্ট আর হাঁটু পর্যন্ত ট্রাউজার প্যান্ট। তারপর রুম থেকে বের হয়ে যায় আইসক্রিম আনতে। বাহিরে আসতেই দেখা হয় শারাফের সাথে, তার চাচাতো ভাইকে। শারাফ মাত্রই ফিরেছে বাসায় ড্রিঙ্কস করে, নেশা চড়েছে। তার প্রতিদিনকার ঘটনা এটি, কিন্তু আজ এভাবে ইভাকে দেখে নেশার অবস্থায় ইভার বুকের দিকে এখন লোলুপ আকর্ষণ জাগে তার। ইভা কিছু না বলে তাড়াতাড়ি চলে যায় নিজের রুমে। এই বয়সে তার বোঝার বোধ হয়নি শারাফের দৃষ্টিতে কি ছিল। এদিকে শারাফ বারবার ইগনোর করতে চাইলেও নিজের শয়তানকে আর বশীভূত করতে পারল না। মাথায় ছড়িয়ে পড়ল অন্ধকার, আর তাতে জন্ম নিল সে নির্মম বিপত্তির। শারাফ ইভার রুমের দিকে চলে যায়, ইভার ঘরে ঢুকে দরজা আটকে দিল। ইভা কিছু বুঝে ওঠার আগেই হামলা চালালো সে। তারপর গুমোট আক্ষেপ আর আর্তনাদের শব্দ চারিপাশে ছড়িয়ে পড়ে। ইভার চেঁচামেচির শব্দে একসময় ঘুম ভেঙে যায় শারাফাতের মা বাবার। হাজারবার দরজা খুলতে বললেও খোলেনি। দরজা ভাঙারও উপায় নেই, কারণ আপত্তিকর অবস্থায় কিভাবে দেখবে তাদের। শারাফ আরামেই ঘুমোচ্ছে এখন নিজের ঘরে, আর পার্সোনাল ডাক্তার এনে ইভাকে চিকিৎসা দেওয়া হয়, যেন এই খবরটা বাহিরে না পৌঁছায়। শারাফত মির্জা ছেলের ঘরে ঢুকে ছেলেকে ঘুম থেকে তুলে জোর করেই বলল, শারাফ, তোমার আর ইভার বিয়ে খুব শীঘ্রই হবে, এটা সিদ্ধান্ত নিতে হয়েছে, আর আমরা আগে থেকে এটা চাইতাম। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এটাই আমার শেষ কথা, আর একটা বাক্যও যেন আমি না শুনি। কথাগুলো খুব কড়া ভঙ্গিতে বলেছে নিজের ছেলেকে, এছাড়া আর কোনো রাস্তা সে পাচ্ছে না। শারাফ বিষয়টা মেনে নিতে পারে না, কারণ এসব বিয়ের মধ্যে সে নেই। শারাফ কিছু বলার আগেই শারাফাত মির্জা থামিয়ে দেয়, কঠিন স্বরে বলল, এবং রুম ত্যাগ করলো। শারাফও কম না, সে মনে মনে ছক কষে ফেললো কি করবে। সে বিরক্ত ইভার উপর, এই মেয়েটার জন্য তাকে ফাঁসতে হলো। এই মেয়েকে সে জীবনেও বিয়ে করবে না, আর আজকাল এটা স্বাভাবিক ব্যাপার। কেন এত সিরিয়াস হবে? তার বাবা মা তো এমনিতেই মেয়েকে জায়গা দিয়েছে তারা, আর তার বিনিময়ে মেয়েটার এই সামান্য বিষয় মেনে নেওয়া উচিত। শারাফ কখনো নত হয় না, নেভার, নট পসিবল। ইভাকে লাল টসটসে একটা শাড়ি পরিয়ে দেওয়া হয়, এবং সাজগোজ খুব একটা করা হয়নি, কিন্তু তাতেই ওকে লাগছে একেবারে অলিক সুন্দর, যেন নিঃশ্বাস নিচ্ছে এমন এক পুতুল, যার মুখে কোনো অভিব্যক্তি নেই, কোনো আশাও নেই, আর নেই কোনো প্রতিবাদ। সে বসে আছে নিস্তব্ধ ভাবে, মনে হচ্ছে তার চারিপাশে যা কিছু ঘটছে তাতে তার কোনো সম্পৃক্ততা নেই, শুধু শরীরটা বসে আছে। এমনটা যেন বহু আগেই কোথাও হারিয়ে গেছে। দুদিন আগেই চাচা চাচির অশ্রুসজল আশ্বাস ভরা কথায় তাকে রাজি হতে হয়েছে, যদিও রাজি হওয়া শব্দটা খুব হালকা, বিকল্প কিছু ছিল না। সমাজের চোখে যা হারিয়েছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না, এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইভার কাঁধে। আর এখন তাকে নিজের সম্মান বাঁচাতে সেই ঘাতকের সঙ্গে বিয়ে করতে হচ্ছে। আর এদিকে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। বিয়ের দিনই হঠাৎ উধাও হয়ে যায় সারা, কোনো বার্তা নেই, ফোন সুইচড অফ, কেউ জানে না সে কোথায়। নয়তো ইচ্ছা করেই কেউ কিছু বলছে না। শারাফাত মির্জার মুখ থমথমে, তিনি বুঝতেই পারছেন না একমাত্র ছেলেটা এমন করলো কিভাবে। শারাফ এমন কিছু করবে ভাবনাতেও আসেনি তার। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে, অথচ কোনো বিকল্প সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই। শারাফাত মির্জা, শামিমা মির্জা যেন আকাশ থেকে পড়েন। নিজের ছেলেরা তো নিজ মানসিকতা ভাবতেই গা গুলিয়ে ওঠে। একদিকে বিয়ের আয়োজন, ঘরের ভেতর অতিথি, অন্যদিকে তাদের ছেলের এই অপমানজনক পলায়ন। তারা কেবল বসে থাকে নিস্তব্ধ হয়ে। শামিমা মির্জা ধীর পায়ে এগিয়ে আসেন ইভার দিকে, পাশে শারাফাত মির্জা, মাথা নিচু,
পা যেন ভারী হয়ে গেছে, মুখে অদ্ভুত এক গম্ভীরতা। ইভা ধীরে চোখ তোলে, একটা ক্লান্ত স্তব্ধ দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়ানো লোকগুলোর দিকে। দৃষ্টিটা সরাসরি গিয়ে পড়ে শারাফাত মির্জার চোখে। তখনই শারাফাত মির্জা চোখ নামিয়ে নেন। এক মুহূর্তের জন্য সেই দৃষ্টিকে সহ্য করতে পারেন না। তার বুকটা কেঁপে ওঠে, শুধু একটা ভাবনাই গুমড়ে ওঠে মনে, আমি ব্যর্থ। ইভার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখে এমন এক নিস্তব্ধ বিচার জমে আছে যা কোনো আদালতেও হয়তো উচ্চারিত হয় না। ইভা হঠাৎই কথা বলে, বড় বাবাই, তোমার মেয়ের সামনে মাথা নত করে মেয়েকেই পাপের দায় ডুবিয়ে দিতে চাও? ঘোরে শ্বাস আটকে আসে যেন। শারাফাত মির্জার চোখে পানি জমে, এক ফোঁটা দু ফোঁটা করে গড়িয়ে পড়ে। তবু তিনি কিছু বলতে পারেন না এক মুহূর্ত। শেষমেশ ভাঙা গলায় কেবল বলেন, মামুনি, তোমার জীবনের রং যে আমরা ধরে রাখতে পারলাম না, এই পাপীকে ক্ষমা কর মামুনি। ইভা হেসে ওঠে, তবে সেই হাসিতে আনন্দ নেই, ব্যথাও নেই, আছে কেবল কাঁপিয়ে দেওয়ার ঠান্ডা নির্মমতা। বড় বাবাই, এখন তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার কি এখন বিয়ের বয়স হয়েছে বলো? তার চোখ জলজল করে ওঠে, কিন্তু সেই আলো অশ্রুর নয়, প্রত্যয় আর বিদ্রোহের। ভালোই তো হয়েছে, তোমরা তোমাদের মেয়েকে কি এভাবে গ্রহণ করতে পারবে না? শারাফাত মির্জা হঠাৎই ইভার কাছে এগিয়ে যায়, তার কাঁধে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে একজন ভেঙে পড়া পিতার মতো। একটা শিশু যেন কান্না করে বুক চাপা শব্দে। কেন পারবো না মা? ভেঙে পড়া গলায় বলে ওঠে সে। তুই তো আমার মেয়ে, তোর জীবনে আর কোনো অন্ধকার আসতে দেব না। কথা দিচ্ছি, আমি তোকে তৈরি করবো এমন ভাবে যেন সেই জানোয়ার কুলাঙ্গার একদিন আফসোসে পুড়ে মরে। তুই হবি সবার সেরা, একটা দিকেও শস্যদানা পরিমাণ কোনো ঘাটতি রাখতে দেব না তোকে। কথা দে মা, যে তুই এমন কঠিন হবি যে তোকে দেখে কেউ চোখ তুলেও কথা বলার সাহস করবে না। তিল পরিমাণ খুঁতো রাখবো না তোকে, আমি কথা দিলাম। এবার তুই আমাকে কথা দে মা। ইভা শান্ত চোখে তাকায় বড় বাবার দিকে। তার চোখে জল আসে না, কিন্তু হৃদয়টা কেঁপে ওঠে দৃঢ়তায়। সে মাথা নেড়ে বলে, আমি কথা দিচ্ছি বড় বাবাই, আমি হব সেরা সেরা। এমন ইভা হয়ে ফিরবো যাকে ছুতে গেলে আগুনে পুড়ে যাবে সবাই। চারিপাশে এক নীরব বিস্ফোরণ ঘটে, সবার চোখে জল। আর সেই মুহূর্তেই জন্ম নেয় এক নতুন ইভা। ইভার নামের মানে হয়তো আগে কেউ ভাবেনি, কিন্তু এখন ইভা মানে আগুনে পোড়া এক নারীর আশ্চর্য পুণ্যজন্ম। সবাই বেশ খুশি হয়। আরেকটি মেয়ের প্রতিশোধের শপথ দেখিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটি কি পারবে প্রতিশোধ নিতে? হতে পারবে অন্যায়ের বিরুদ্ধে আগুনের গোলা? তার হারিয়ে যাওয়া সম্মান কি ফিরে পাবে সে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।